স্টার্ট হয়েছে ওকে তাহলে দেখেন যে এই ইকুইপমেন্টস গুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 নাম্বারটা প্যারালাল আছে 8 নাম্বারটা প্যারালাল আছে এখন ইকুইপমেন্টস গুলো নাম আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম একটু আপনাদেরকে বলে দেই 4 নাম্বারটা হচ্ছে যারা করছেন আপনি বলেন 4 নাম্বারটা কি লাইটিং তাই না এটা হচ্ছে আপনাদের যে লাইটিং স্ট্রাইকটা ঘটে এবং হচ্ছে যে বজ্রপাত থেকে রক্ষা এটা প্যারালালে থাকার কারণটা আপনারা বুঝতে পারছেন সিরিজে থাকলে পরবর্তী ইকুইপমেন্টে সেই হাই কারেন্ট হাই ভোল্টেজ চলে যায় সো এটা প্যারালালের জন্য থাকে আর আরেকটা 8 নাম্বারটা আপনারা আরেকটা যে আপনি বলছিলেন যে পিটি হচ্ছে প্যারালালে থাকে ভোল্টেজ মেজার করার সময় যে ইকুইপমেন্টস আমরা ইউজ করি অলওয়েজ প্যারালালেই থাকে এবং বাকি ইকুইপমেন্টস গুলো সব সিরিজে কানেক্টেড আছে এর মধ্যে দেখেন 5 নাম্বারটার নাম হচ্ছে আইসোলেটর আপনারা সবাই তো নাম শুনেছেন আইসোলেটর বা এটা আরেকটা নাম হচ্ছে ডিসকানেক্টিং সুইচ এই যে ডিসকানেক্টিং সুইচ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এটা ম্যাক্সিমাম মানে পড়ার সময় আইসোলেটর হিসেবে ব্যবহার করব বিসিবি তারপর দেখেন 6 নাম্বারটা হচ্ছে সার্কিট ব্রেকার আর 7 নাম্বারটা হচ্ছে সিটি কারেন্ট ট্রান্সফরমার সিটি আর তারপরে দেখেন যে 5 নাম্বারটা আরেকটা আইসোলেটর এখন কম্বিনেশনটা খেয়াল করবেন অলওয়েজ একটা সার্কিট ব্রেকারের আগে একটা আইসোলেটর থাকবে এবং পরে আরেকটা আইসোলেটর থাকবে এটা এর অ্যারেঞ্জমেন্ট এটা আপনি চেঞ্জ করতে পারবেন না একটা সার্কিট ব্রেকারের আগে আইসোলেটর এবং পরে আইসোলেটর থাকবে আচ্ছা এরপরে 7 নাম্বারটা তো আপনারা জানেন একটা সিটি এটা 6 নাম্বারটা তো আবার জানেন একটা সার্কিট ব্রেকার 8 নাম্বারটা তো পিটি আর 9 নাম্বারটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমার মেইন সাবস্টেশনের যে মেইন ট্রান্সফরমারটা থাকে তাকে মেইন ট্রান্সফরমার বা পাওয়ার ট্রান্সফরমার বলা হয়ে থাকে আচ্ছা এখন আপনাদের সাবস্টেশন তো ডিস্ট্রিবিউশন এন্ডেও থাকতে পারে আবার হচ্ছে আপনার জেনারেশন থেকে ট্রান্সমিশনে যাবে তার মাঝেও সাবস্টেশন থাকতে পারে এখন এটা কি ধরনের সাবস্টেশন সেটা বোঝার উপায় হচ্ছে আপনার যে ট্রান্সফরমারটা সেটা খেয়াল করতে হবে হাই ভোল্টেজ প্রাইমারি সাইডটা যদি হাই ভোল্টেজ এন্ড হয় এবং সেকেন্ডারিটা যদি লো ভোল্টেজ এন্ড হয় ডিস্ট্রিবিউশন সাবস্টেশন তাই না আর প্রাইমারিটা যদি লো ভোল্টেজ হয় সেকেন্ডারি যদি হাই ভোল্টেজ হয় তাহলে এটা কি ট্রান্সমিশনের যে আগে ডিস্ট্রিবিউটর সাবস্টেশনটা থাকে ইউজ করা হয় সেটা থাকে ওকে তাহলে এটা ছবি দেখে বোঝার উপায় হচ্ছে দেখেন এখানে বাম পাশের ইকুইপমেন্টস গুলা একটু এটা ছবি আঁকানোর সময় 8 নাম্বারটা দেখেন একটু বড় আঁকা আছে এবং ডান পাশেরটা একটু ছোট করে আঁকা আছে তেমনি ভাবে সার্কিট ব্রেকারটা দেখায় এটা বড় এই সার্কিট ব্রেকারটা একটু ছোট সো এটা একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন তাই না সো এটা হলো আমাদের সেই ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আপনাদের এই যে এই ইকুইপমেন্টস গুলাই আমরা লাস্ট ক্লাসে একটু পড়া স্টার্ট করছি আচ্ছা এখন আমাদের প্রথম আমরা একটা সুইচ নতুন করে বলার কিছু নাই এটা হচ্ছে জাস্ট মেক করতে পারে আর ব্রেক করতে পারে কি ধরনের কারেন্ট এটা কি ফল্ট কারেন্ট দিয়ে মেক ব্রেক করতে পারবে না এটা নরমাল কন্ডিশনে যে লোড কারেন্টটা থাকে তাকে ব্রেক করতে পারে অথবা ব্রেক করতে পারে সার্কিট ব্রেকার নিয়ে আমরা সামনে করব সার্কিট ব্রেকারের যে প্রধান দুইটা বেসিক ফাংশন আছে এটা হচ্ছে একটা হচ্ছে আপনার সুইচিংও সে করতে পারে এবং একটা হচ্ছে ফল্ট ক্লিয়ার তাই না সো এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত করব এইজন্য এটা বেশি কিছু এখন করতেছি আর এটা একটা 3 ফেজ সার্কিট ব্রেকার আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন তাই না জিপি সো এরপরে দেখেন এগুলো আমরা এখন দেখার কিছু নাই এখানে কিছু কথাবার্তা আছে এগুলো আমরা নেক্সট যখন সার্কিট ব্রেকার করব তখন আইসোলেটর আছে আইসোলেটর আপনারা জানেন আইসোলেটর আরেকটা নাম হচ্ছে ডিসকানেক্টিং সুইচ এখন সুইচ তো নরমাল সুইচও আমরা কি আইসোলেটরের সাথে এটা পার্থক্যটা হচ্ছে নরমাল যে সুইচগুলা সেটা হচ্ছে আপনাদের লোড কারেন্টকে মেক আর ব্রেক করতে পারে তো আইসোলেটরটা যখন আমরা ইউজ করব তখন আমাদের জেনারেশন এন্ড যেটা থাকবে সোর্স যেটা থাকবে সেটাকে ডিসকানেক্ট করব নো লোড অবস্থায় আমরা আইসোলেটরটা ব্যবহার করব এবং কোনো ফল্টও থাকতে পারবে না সেই সিস্টেম দুইটা প্রধান যে আপনাদের এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে নো লোড আর নো ফল্ট কন্ডিশনে আমরা আইসোলেটরটা ব্যবহার করতে পারি এটা মেইনলি ইউজ করা হয় ট্রান্সমিশন লাইনের মেইনটেনেন্সের জন্য সো এখানে দেখেন যে এটা আমি আরেকটা আপনাদেরকে পরে একটা কিছু ইনফরমেটিভ একটা লেকচার পরে দেব আপাতত এখানে দেখেন যে আমি একটু রেডি করছি আইসোলেটরের বিভিন্ন ধরনের টাইপ আছে এটা আপনাদের এক্সামে দিব না এখন জানার জন্য জাস্ট জানান দেখেন যে ডাবল ব্রেক টাইপ আইসোলেটর দেখেন টি এর মতো একটা আপনাদের টার্মিনাল আছে এবং এটা দেখেন এখানে আপনারা যদি আইসোলেটর দেখেন দেখতে পাচ্ছেন এটা সেই টি এর মতো টার্মিনালটা এটা যখন আসে এখানে লাগে এবং এটা আসে এখানে লাগে তখন আমাদের সুইচটা কানেক্টেড হয়ে থাকে তাই না আপনি ভাবে দেখেন এটা কিন্তু
কিন্তু 3 ফেজ। এই দেখেন এখানে একটা আছে, তারপর এই যে দেখেন এখানে আরেকটা সেট আছে, এবং পিছনে দেখেন আরেকটা সেট আছে, দেখা যায়? স্যার সো এটা হচ্ছে একটা 3 ফেজ। এরকম ভাবে অনেকগুলো টাইপস আছে আইসোলেটর, যেমনি ভাবে এটা টি এর মতো শেপের, দেখেন আরেকটা হচ্ছে এই যে মাঝখান থেকে একটা তখন আপনার গ্যাপ তৈরি হয়ে যাবে। এই দেখেন এই উপরের যে নামটা আপনার ফার্স্ট দেখেন, নামটা কি ছিল? সার্কিট ব্রেক টাইপ ডিসকানেক্টর বা সিবি বা এসি, সেন্টার ব্রেক টাইপ, সেন্টার থেকে সে ব্রেক হয়ে যাচ্ছে। দেখেন এই যে দেখেন এখানে এই দেখেন সেন্টারে সে ব্রেক হয়ে আসে। এই যে দুই পাশ থেকে দুইটা আর্ম যখন এসে একসাথে কানেক্টেড হয় তখন আইসোলেটরটা কানেক্টেড হয়ে থাকে। এমনিভাবে দেখেন পেন্টোগ্রাফ টাইপ ডিসকানেক্টর, এটা একটু জটিল, এটা আমি ছবিটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না। এটা হচ্ছে এই যে উপরে উঠে যায়, এই যে এটা প্রথমে ভাঁজ করা থাকে নিচের দিকে, তারপর এটা আস্তে আস্তে উপরে উঠে সেই আমাদের লাইনের সাথে কানেক্টেড হয়ে যায়। তারপরটা হচ্ছে নি টাইপ আইসোলেটর, এটা হচ্ছে আপনাদের হাঁটু যেমন ভাঁজ করা যায় এই আইসোলেটরটা তেমনি ভাঁজ করে ডিসকানেক্ট বা কানেক্টেড হয় 800 কেভি এবং তার উপরে ভোল্টেজ ব্যবহার করা হয়। এই যে দেখেন এটা হাঁটুর মতো, এটা এইটার সাথে এসে কানেক্টেড হয়। সো এটা এই 4 টাইপের আইসোলেটর দেখছি। আচ্ছা, এরপর আসলে লেকচারে আসে। সো আইসোলেটরের আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এটা নো লোড এবং নো ফল্ট কন্ডিশনে ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপরে দেখেন আইসোলেটর কানেকশনটা দেখেন, মাত্র বলছিলাম যে আইসোলেটরের যে কানেকশনটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের উভয় পাশে দুইটা আইসোলেটর ব্যবহার করা হয় এবং এদের কানেকশনে একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। সিকোয়েন্সটা হচ্ছে আমাদের একটু পরে যাই তাহলে আছে এখানে। ধরেন ডান পাশেরটা এখন দেখা দরকার নেই, বাম পাশেরটা আপনারা দেখবেন যে টু মেক এ কন্ট্যাক্ট আর টু ব্রেক এ কন্ট্যাক্ট, সার্কিট ব্রেকার এবং আইসোলেটর। ধরেন আপনাদের মেইনটেনেন্স করা লাগবে, আপনার লাইনটা এখন ট্রান্সমিশন লাইনটা লাইভে আছে, এখন আপনার মেইনটেনেন্স করা লাগবে, তখন যে সিনারিওটা হবে সেটা হচ্ছে টু ব্রেক এ কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টগুলো আগে ক্লোজ অবস্থায় ছিল, এখন আমরা ব্রেক করে দেবো, বুঝে গেল? তখন কি করতে হবে? প্রথমে সার্কিট ব্রেকারটা আপনাদের খুলে দিতে হবে, তারপর আইসোলেটরটা ওপেন করে দিতে হবে। এবং যখন টু মেক এ কন্ট্যাক্ট, তার মানে কি ট্রান্সমিশন লাইনটা আপনাদের মেইনটেনেন্স করা শেষ, এখন আপনি আবার লাইভে নিয়ে আসবেন। তখন কি করতে হবে? তখন প্রথমে দুই পাশ থেকে দুইটা আইসোলেটরকে আমরা ক্লোজ করে দেবো, তারপর মাঝখানে সার্কিট বুঝে গেল এই অ্যারেঞ্জমেন্টটা। এটা যদি না করা হয় তাহলে কিছু সমস্যা আছে, সেটা আমরা পরে করব। আপাতত এখানে আইসোলেটরটা এই পর্যন্তই আপনারা মনে রাখবেন। আর এখানে দুইটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেম আর হচ্ছে রেডিয়াল সিস্টেম। ইন্টারকানেক্টেড সিস্টেমে দেখেন দুই দিকে দুইটা সোর্স থাকে, এই যে আমাদের এটা হলো ট্রান্সমিশন লাইন, এখান থেকে আমাদের আরেকটা এখানে যদি আমরা ডিস্ট্রিবিউশন দিতে চাই এখান থেকে আমরা নিয়ে যাব। এবং রেডিয়াল সিস্টেমে দেখেন একদিক থেকে সোর্স থাকে। লোড ব্রেক সুইচ, এটাও আপনাদের চেনা জিনিস। লোড ব্রেক সুইচ হচ্ছে নরমাল যে মেকানিক্যাল সুইচ এবং আইসোলেটর দুইটার কম্বিনেশন। আমরা একটু এটা এগুলো নোট করে নিতে হবে। লোড ব্রেক সুইচ দিয়ে একটা অ্যারো দিয়ে লেখেন সুইচ প্লাস আইসোলেটর, তার মানে কি এটা নরমাল সুইচের মতো লোড কারেন্টকে আপনার মেক এবং ব্রেক করতে পারে, এবং একই সাথে আইসোলেটরের মতো আমাদের যখন সোর্সটা ডিসকানেক্ট করে দিই মেইনটেনেন্সের সময় সেটাকে আমরা ব্রেক করে দিতে পারি। সো এটা আপনারা লিখে রাখেন, এখানে আছে, তারপর আপনারা শর্টকাট একটু লিখে রাখেন যে সুইচ প্লাস আইসোলেটর ইজ ইকুয়াল টু লোড ব্রেক সুইচ। এখন লোড ব্রেক সুইচগুলা মেইনলি কোথায় ব্যবহার করা বলেন তো? আমাদের অ্যাপার্টমেন্টগুলোতেও কিন্তু ব্যবহার করা হয়, অ্যাপার্টমেন্টগুলো এবং ডিস্ট্রিবিউশন সাবস্টেশনগুলো ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ওখানে যে ট্রান্সফরমারটা থাকে সেটা সিকিউরিটি, সেফটি এবং সিকিউরিটির জন্য এই লোড ব্রেক সুইচটা ব্যবহার করা হয়, বুঝে গেছে? আর লোড ব্রেক সুইচটা তাহলে যদি আপনাদের তো একটা 60 মার্কস এমসিকিউ থাকে, সেখানে কিন্তু আমি এগুলো দিই যে তিনটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, নরমাল সুইচ, আইসোলেটর এবং লোড ব্রেক সুইচ। আইসোলেটরটা লোড ব্রেক সুইচে যদি আমি ট্রু ফলসের জায়গায় দিই, এটা ক্যান মেক অ্যান্ড ব্রেক লোড কারেন্ট, এটা ট্রু হবে না ফলস হবে? লোড ব্রেক সুইচ, লোড ব্রেক সুইচ ইট ক্যান মেক অর ব্রেক লোড কারেন্ট, এটাকে আমি ট্রু অর ফলস এটা বলবো। কি হবে এটা? ট্রু, ট্রু হবে, তাই না? কারণ এটা সুইচের কাজও করে, যে সুইচে ইয়া করে, এবং আইসোলেটরের মতো সে ডিসকানেক্টিং সুইচ হিসেবে কাজ করতে পারে। সো এটা একটু মনে রাখবেন। সো লোড ব্রেক সুইচটা তো আপনারা দেখলেন, এটা দেখেন সুইচ কানেকশন, এখানে একটা
ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে একটা লোড ব্রেক সুইচ দেয়া আছে এবং এদের সাথে সার্কিট ব্রেকারের প্রধান পার্থক্যটাই হচ্ছে এই তিনটা লোড ব্রেক সুইচটা কিছুটা পারে, তো বাকি যে সুইচ এবং আইসোলেটর পুরোটাই কিন্তু ফল্টকে ক্লিয়ার করতে পারে না। কিন্তু লোড ব্রেক সুইচটা দেখেন এখানে ফিউজ কানেক্টেড আছে, এইচআরসি ফিউজ কানেক্টেড আছে। এটা কি আপনার মানে নরমাল রেটেড কারেন্টের চেয়ে কারেন্টটা যদি একটু পরিমাণে বেশি হয়ে যায়, নট শর্ট সার্কিট কারেন্ট, রেটেড কারেন্টের চেয়ে কারেন্টটা যদি ওভারলোডের কারণে কারেন্টের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তখন সেই ফিউজগুলোকে ডিসকানেক্ট করতে হয়। সো সে পার্শিয়ালি একটা প্রোটেকশন দিতে পারে, কিন্তু নট নেসেসারিলি যে শর্ট সার্কিট প্রোটেকশন দিবে সেটা পাবে না, সেটা একমাত্র সার্কিট ব্রেকারই পাবে। নোট রাখতেছেন আপনারা এগুলা, যে এটার সাথে সার্কিট ব্রেকারের প্রধান পার্থক্যটা কোথায়? এটা পার্শিয়াল একটা সেফটি প্রোটেকশন দিতে পারে, কিন্তু সার্কিট ব্রেকারটা আপনার শর্ট সার্কিট প্রোটেকশনটা দিতে পারবে ফুললি। সো এটা একটু নোট রাখেন। আমরা কি আজকে কভার করতেছি? প্রথমে আমার প্রোটোটার মতো সুইচ, তারপর আইসোলেটর আর ডিসকানেক্টিং সুইচ, আর আমরা করলাম লোড ব্রেক সুইচ, আর অবশ্যই লোড ব্রেক সুইচের পাশে অ্যারো দিয়ে সুইচ প্লাস আইসোলেটর এই কথাটা লিখে রাখবেন। আর আপনার হচ্ছে সবই একটু সুইচের পাশে আপনার অ্যারো দিয়ে রাখেন, তাহলে এগুলো আপনার পড়তে সুবিধা হবে। ক্যান মেক অর ব্রেক লোড কারেন্ট। আর ডিসকানেক্টিং সুইচটা কি করে? মেইনটেনেন্স করে আন্ডার কি কন্ডিশন? নো ফল্ট আর নো লোড কন্ডিশন। ডিসকানেক্ট কি বলুন স্যার? ডিসকানেক্টিং সুইচ এই যে লিখতেছেন, দেখেন অ্যারো দিয়ে লিখেন, মেইনটেনেন্স করে কখন? আন্ডার নো ফল্ট অর নো লোড কন্ডিশন। নো লোড কন্ডিশন মানে হচ্ছে আপনার সোর্সের সাথে সে কানেক্টেড না, মানে সে লোডকে কোনো কারেন্ট সাপ্লাই দিতে পারবে না। আর এটা লোড ব্রেক সুইচের পাশে আপনি অ্যারো দিয়ে লিখছেন, এটা ইজ ইকুয়াল টু সুইচ প্লাস আইসোলেটর। সুইচ প্লাস আইসোলেটর মানে সে সুইচের কাজও করবে এবং আইসোলেটরের কাজও করবে। আমরা নেক্সট টপিকে যাই। লোড ব্রেক সুইচ কানেকশনটা দেখেন, এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সবকিছু একসাথে দেওয়া আছে। যে দেখেন আমরা যখন ডিস্ট্রিবিউশন এন্ডে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা আছে, এর সাথে আমরা লোড ব্রেক সুইচটা রাখছি। এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা সেফটি এবং সিকিউরিটির জন্য। এখান থেকে তারপরে লোডের সাথে কানেক্ট করা আছে। সো এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনটা আপনার এখানে আছে। এরপর আমরা যাই, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাও কিন্তু আপনারা পড়বেন, এগুলো কিন্তু আমি দিয়ে দিতে পারি 2-3 মার্কসের কোশ্চেন। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম? হ্যাঁ, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ইয়েস স্যার। ড্র দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ লোড ব্রেক সুইচ। স্যার সিঙ্গেল লাইন আমি চিত্র আঁকাবো। চিত্র আঁকাবেন এই যে চিত্রটা, এবং আমি আমার এতদিন যে আমার কোর্স করতেছেন, আমি কিন্তু হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো দিই, কিন্তু অন্যভাবে কিভাবে গেছেন এর চেয়ে সহজ আর কি আছে? আচ্ছা স্যার, সিঙ্গেল ডায়াগ্রাম স্যার আরো আছে সহজ আছে। এখন আপনাদের বি সেকশন যেহেতু অন্য স্যার নেয়, কোশ্চেন পুরোটা আমি করবো, কোশ্চেনের কি আর ধরনটা একটু চেঞ্জ হবে, সো আপনাদের সবই করতে হবে। আচ্ছা লিখে নেন একটু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম লোড ব্রেক সুইচ। এই ফিগার কি? হ্যাঁ
যেহেতু 1900 হয়েছে এই রুমটা দিলেই ভালো তাহলে স্টুডেন্ট এখানে স্যার তারপর ইংলিশ ডিপার্টমেন্টের ফ্লোর এখানে সবাই ইংলিশ ডিপার্টমেন্ট ক্লাস করে এই জন্য আপনাদের 1919 তালাটা আপনাদের আছে আজকে তো সেট বি এক্সাম চলতেছে এই জন্য আমরা চেঞ্জ করছি নেক্সট শুক্রবার তো এক্সাম আছে। তাহলে এখানে হবে আচ্ছা ওকে তাহলে আমরা একটু সামনে যাই এটা কিন্তু লাস্ট ক্লাসে পড়াশোনা চলতেছে সময় আর আপনাদের কি পোর্টাল আপডেট হয়েছে জি স্যার স্যার তাহলে আমি এই চেকটা দিয়ে দিই ঠিক আছে সবার জি স্যার আঁকানোর দরকার নেই এটা পোর্টালে দিয়ে দেবো এবার আসেন আর্থিং সুইচ আর্থিং সুইচটা কেন লাগে আর্থিং সুইচটা হচ্ছে আপনাদের যে অতিরিক্ত লিকেজ যে ভোল্টেজটা আমাদের নিচে প্রেরণ করার জন্য হ্যাঁ যে ভোল্টেজটা ট্রান্সমিশন লাইনের মধ্যে স্টোর হয়ে থাকে সেটা যদি মেইনটেনেন্স করতে যায় কোনো অপারেটর তাহলে তো সে গ্রাউন্ডেড হয়ে যাবে তাই না তাহলে এই যে ট্রান্সমিশন লাইনের মধ্যে যে ট্র্যাপ যে ভোল্টেজটা আবদ্ধ হয়ে আছে তাকে একটা রাস্তা দিতে হবে সেটা যে গ্রাউন্ডেড হয়ে যায় ডিসচার্জ হয়ে যায় এই যে এই কাজটা যে সুইচটা করে তাকে বলা হয় আর্থিং সুইচ এবং এখন হচ্ছে যে এই যে ট্রান্সমিশন লাইনের মধ্যে যে আপনার ভোল্টেজটা চার্জ হয়ে থাকে সেটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস সেটা কিন্তু এমন না কোনো অ্যাবনর্মাল কন্ডিশন আপনার একটা ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে সেটা একটা হাই ভোল্টেজ লাইন যদি হয় তাহলে সেখানে যখন আপনি সোর্স থেকে ডিসকানেক্ট করে দিবেন ধরেন এই যে সার্কিট ব্রেকার আপনি ডিসকানেক্ট করছেন আইসোলেটর ডিসকানেক্ট করে দিয়েছেন তার মানে কি সোর্স থেকে এই ট্রান্সমিশন লাইনটা পুরো ডিসকানেক্ট হয়ে আছে তারপরেও কিন্তু ট্রান্সমিশন লাইনের মধ্যে কিছুটা ভোল্টেজ ট্র্যাপ হয়ে থাকে কিছুটা চার্জ স্টোর হয়ে থাকে এটা কিন্তু একটা নর্মাল প্রসেস এটা কিন্তু কোনো অ্যাবনর্মাল প্রসেস না সো এটাকে কি করতে হবে এটাকে আমাদের ডিসচার্জ বা গ্রাউন্ডেড করে দিতে হবে এই যে দেখেন এখানে আপনারা এই যে এই চিত্রটা আপনারা কোথায় দেখছেন বলেন তো পাওয়ার সিস্টেম 1 এক জায়গায় ছিল যে আপনারা যখন চার্জ স্টোর হয়ে থাকে তাকে আমরা ক্যাপাসিটরের চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি কোথায় করছি এই টাওয়ারের ইনসুলেটর পিসগুলা ইলেকট্রিক্যাল সিম্বল হিসেবে আমরা এই ক্যাপাসিটর ইউজ করছিলাম মনে পড়ে তেমনি ভাবে এখানে দেয়া আছে সো যে দেখেন আমাদের এই যে আর্থিং সুইচটা তাহলে আমাদের ট্রান্সমিশন লাইনের সাথে কিভাবে কানেক্টেড রাখতে হয় প্যারালাল কানেক্টেড রাখতে হয় সো তাহলে এই যে আপনারা আর্থিং সুইচ তারপর হচ্ছে সার্কিট ব্রেকার আইসোলেটরের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এটাও ইম্পর্টেন্ট এটাও একটু এক্সট্রা দিয়ে লিখে রাখেন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ কানেকশন অফ আর্থিং সুইচ উইথ সার্কিট ব্রেকার এন্ড আইসোলেটর তাহলে আপনারা এই যে আমি যে কথাটা বললাম সেটা এখানে একটু ইংলিশে লেখা আছে আপনাদের এক্সামে একটু লিখে পড়তে হবে এই জন্য একটা একটা আপনারা একটু পড়ে নেবেন আমাদের আসল এটা হচ্ছে শিখতে হবে হচ্ছে এই যে ইন্টারলকিং বিটুইন সার্কিট ব্রেকার আইসোলেটর এন্ড আর্থিং সুইচ যখন জাস্ট সার্কিট ব্রেকার এবং আইসোলেটর ছিল তখন হচ্ছে আপনারা একটা মেইনটেনেন্সের জন্য কিভাবে লাইনটাকে ডিসকানেক্ট করতে হয় এবং লাইনটাকে আবার লাইনে আনতে হয় তার একটা সিকোয়েন্স আপনারা দেখছেন তাই না এখন এর সাথে যুক্ত হয়েছে আর্থিং সুইচ সার্কিট ব্রেকার থাকবে আইসোলেটর থাকবে আর্থিং সুইচও থাকবে কোনো ট্রান্সমিশন লাইনকে মেইনটেনেন্সের জন্য এবং পুনরায় লাইভে আনার জন্য যে সিকোয়েন্সটা মেইনটেইন করতে হয় সেটা হচ্ছে এটা ধরেন আপনি এখন একটা ট্রান্সমিশন লাইনকে মেইনটেনেন্স করবেন তখন তার মধ্যে এই যে হাই ভোল্টেজটা ট্র্যাপ হয়ে আছে না সেজন্য প্রথমে কি করতে হবে আমাদের
হচ্ছে আর্থিং সুইচটাকে ক্লোজ করে দিতে হবে। তখন দেখেন যে এই যে টু ব্রেক এ কন্টাক্ট মেইনটেনেন্স করার জন্য যেটা সেটা হচ্ছে টু ব্রেক এ কন্টাক্ট, লাইভ আনার জন্য যেটা সেটা হচ্ছে টু মেক এ কন্টাক্ট। ব্রেক এ কন্টাক্টের জন্য দেখেন আপনাদের কি করতে হবে, প্রথমে আমাদের সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিতে হবে, তারপর হচ্ছে আমাদের আইসোলেটরটাকে ওপেন করে দিতে হবে, 3 নাম্বার দেখেন আর্ট সুইচটাকে ক্লোজ করতে হবে। তার মানে কি এই যে আপনার মেইনটেনেন্সের দরকার, আপনার প্রথমে সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিতে হবে, তারপরে আইসোলেটরটাকে ওপেন করে দিতে হবে, 3 নাম্বার হচ্ছে আর্থিং সুইচটাকে ক্লোজ করে দিতে হবে। তার মানে কি ক্লোজ করার মাধ্যমে এই যে হাই ভোল্টেজটা এখানে একটা গ্রাউন্ড পেলো, গ্রাউন্ডেড হয়ে গেল, ডিসচার্জ হয়ে গেল। মানে আমাকে বলেন আপনারা পুনরায় মেইনটেনেন্স করা শেষ, পুনরায় লাইভ নিয়ে আসবো, এখন সিকোয়েন্সটা কি হবে? আইসোলেটর ওপেন করতে হবে, সার্কিট ব্রেকার ওপেন করতে হবে, প্রথমে কি করতে হবে? আইসোলেটর আর্থিং সুইচটাকে ডিসকানেক্ট করতে হবে, তারপরে আমরা দুইটা আইসোলেটরকে ক্লোজ করতে হবে, তারপরে সার্কিট ব্রেকার। সো এই যে যখন আপনি মেইনটেনেন্স করার জন্য টু ব্রেক এ কন্টাক্ট যে করছেন, টু মেক এ কন্টাক্ট বা লাইভ আনার জন্য ঠিক তার উপরেরটা দেখেন এখানে ওপেন আছে, এটা ক্লোজ আছে, এটা ক্লোজ আছে, এটা ওপেন আছে। আমরা ব্রেক এ কন্টাক্টের জন্য আর্থিং সুইচটাকে ক্লোজ করে ডিসচার্জ করছি, আবার যখন লাইভে আনবো এই যে এখন তো আর আপনার এটা করে রাখতে পারবেন না, তখন আমরা ওপেন করে দিতে হবে। সিকোয়েন্সটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখেন, interlocking between circuit breaker, isolator and arcing switch. তাহলে আমরা সামনে যাই একটু। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার আপনারা যেটা বললেন যে সিটি এবং পিটি এগুলোকে বলা হয় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার। সো এখানে দেখেন সিটিটা আপনারা জানেন সিরিজে কানেক্টেড এবং পিটিটা প্যারালাল। সো এখন আমাদের একটু যে এই জিনিসগুলো যেহেতু আপনাদের আগে অনেকবার পড়ানো হয়েছে, মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন আপনারা কোর্স সিটি পিটি তারপর আগেও কোথাও হয়তো কোর্স, জন্য আমরা জাস্ট যে জিনিসগুলো একটু বেসিক সেগুলো একটু জেনে সামনে যাব। আর সিটিটা বা কারেন্ট ট্রান্সফরমারটা এটা কি ধরনের ট্রান্সফরমার বলেন তো? এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? কিভাবে বলুন, ব্যাখ্যা দেন তো। এটা হচ্ছে আমরা তো হাই কারেন্ট মাপি, এদিকে আমরা কনভার্ট করে একটা অনুপাত দিলে পরের কারেন্টটা আমরা কম হিসেবে দেখতে পাই, ওটাকে আমরা একটা স্কেলে নিয়ে আমরা বুঝতে পারি যে এটাতে অনেক মানে বেশি আসতে পারে। সিটিটা আপনি বলছেন স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি এখন বলি আপনার কথা। হাই রেঞ্জের সাথে মিটার দ্বারা দেখেন আমাদের প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড, প্রাইমারি সাইডের কারেন্টটা হাই থাকবে না, তাই না? আমরা মাপার জন্য সেকেন্ডারি সাইডে কারেন্টটা কমায় আনতে হবে না, আইটাকে কমায় আনতে হবে। মিটার দ্বারা এখন স্টেপ ডাউন যদি আপনারা বলেন, স্টেপ ডাউনে কি হয়? ভোল্টেজটা প্রাইমারিতে হাই থাকে, সেকেন্ডারিতে ডাউন হয়ে যায়। স্টেপ ডাউনের ক্ষেত্রে আমাদের যদি ভোল্টেজটা ডাউন হয়ে যায়, কারেন্টটা কিন্তু হাই হয়ে যাবে, তাহলে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলতে পারবো সিটিকে না, স্টেপ আপ ট্রান্সফরমার। সিটি ইজ অলওয়েজ এ স্টেপ আপ ট্রান্সফরমার। একটু আপনারা নিজের মতো করে খাতায় বুঝে লিখে নেন। আমাদের দরকার হচ্ছে আপনারা যে স্টেপ আপ এবং ডাউন এটা কিসের ভিত্তিতে করা বলেন তো? ট্রান্সফরমারটাকে ভোল্টেজের। এখানে যেহেতু কারেন্টের মানটাকে আমাদের কমায় আনতে হবে, তার মানে ভোল্টেজের মানটাকে বাড়ায় আনতে হবে। তার মানে কি সিটিটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার, কারণ স্টেপ আপ ট্রান্সফরমারই পারে ভোল্টেজ কমাইতে, বাড়ায় দিতে, এবং একই সাথে ভোল্টেজ বাড়লে কারেন্টের মান কমবে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? অথবা আপনারা যে আরেকটা ফর্মুলা জানেন সবাই, জানেন এটা সবাই? আমাদের কাজ হচ্ছে সিটি কারেন্ট কাজ করে এটা হিসেবে। তাহলে আমরা I2 কে কি লিখতে পারি? আমরা n
n2 ইনটু i1 দিতে পারি না? আমাদের দরকার হচ্ছে i2 টাকে কমায় দেয়া, এবং i1 তো বেশি, তাই না? প্রাইমারি সেকেন্ডারি কারেন্টটা তো বেশিই থাকে, আমরা সেকেন্ডারিতে তো কম কারেন্টটা মাপতে চাই যেন অ্যামিটারটা নষ্ট হয়ে না যায়, তাই না? সো এখানে দেখেন তাহলে কি করতে হবে, এই মানটা বেশি আছে তাহলে এই মানটাকে আমাদের কমায় দিতে হবে না, যেন বেশি মানের সাথে যদি আমরা কম মান গুণ করি মানটা কমে আসে না। বুঝতে পারছেন বাকিরা? সো এখানে দেখেন যে n1/n2 এটা কখন আমরা কমায় দিতে পারবো, n1/n2 কে কিভাবে আমরা কমায় দিতে পারবো, যখন n1 টা ছোট হবে n2 টা বড় হবে, তাই না? এখন n1 যদি টার্ন বা কুণ্ডলী সংখ্যা কম হয়, n2 কুণ্ডলী সংখ্যা বেশি হয়, তার মানে কি সেই ট্রান্সফরমারটা কি ধরনের ট্রান্সফরমার? স্টেপ আপ ট্রান্সফরমার না? ধরতে পারছেন বাকিরা যা বলতে চাচ্ছি? n1 টা যে আমাদের n2 টা বেশি রাখতে হবে, তার মানে এই ট্রান্সফরমারটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। এগুলো একটু লিখে রাখতে হবে যা বলতেছি। CT তাহলে অলওয়েজ এ স্টেপ আপ ট্রান্সফরমার, আর PT কি ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? কারণ PT টা একটু আপনারা এই যে লিখে নেন যে PT সমান আপনার V1/V2 n1/n2। তার মানে আমাদের V2 টা কি আসলে বলেন আমাকে? V2 কি লিখতে পারি? n2 divided by n1 into v1 না? এখন আমাদের v2 টাকে কমাতে হবে না, আর v1 টা বেশি আছে না, তার মানে আমরা কখন এটা কমাইতে পারবো, যখন n2 টা বেশি হবে এবং n1 টা বড় হবে, মানে n2 চেয়ে n1 টা বেশি হবে। আর এটা কখন ঘটে? স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন এই দুটো একটু লিখে নাও তাহলে মনে থাকবে। এটা হচ্ছে সিটির জন্য আর এটা হচ্ছে পিটির জন্য। এখন আসেন যে আমাদের সিটিটার একটা সার্কিট একটা ডায়াগ্রাম দেখে আসুন। সিটিটা তো সিরিজে কানেক্টেড, তাই না? তাহলে দেখেন যে এই যে আমাদের এটা ধরেন আমাদের লাইন এন্ড, এর সাথে আমাদের সিটির প্রাইমারি এন্ডটা এটা হয়ে নোডের সাথে সে সিরিজে কানেক্ট হয়ে আছে, এবং এই যে সেকেন্ডারি যে ইয়াটা এন্ডটা সেটা আমরা এমিটারের সাথে কানেক্ট করে আমরা সেই কম কারেন্টটা মেজার করতে পারি। আর এই দ্বিতীয় চিত্রটা দেখেন, এটা হচ্ছে একটা ডুয়েল রেশিও বা মাল্টি রেশিও সিটি। এটা হচ্ছে যে ধরেন যে আমাদের লাইন কারেন্টটা যখন হচ্ছে আমাদের 400 অ্যাম্পিয়ার থাকে আবার যখন 200 অ্যাম্পিয়ার থাকে, কারেন্টটা যদি ভ্যারিয়েবল হয় তখন আমাদের একটা মাল্টি রেশিও সিটি বা ট্যাপ করা হয়, যে এই যে আপনাদের এই যে টার্ন নাম্বারগুলোকে আমরা ট্যাপিং করি। অলওয়েজ যদি 400 অ্যাম্পিয়ারও আপনার
আপনাদের প্রাইমারি সাইড দিয়ে যায় কারেন্ট, তখন আমরা 5 অ্যাম্পিয়ার দেখতে পাবো। যদি 200 অ্যাম্পিয়ারও যায় তখন 5 অ্যাম্পিয়ার। কিভাবে সম্ভব? ট্যাপিং করতে। ধরেন যে 400 অ্যাম্পিয়ার যাচ্ছে, তখন আমরা x1 এবং x3 এর মাঝখানে অ্যামিটারটা কানেক্ট করব এবং তখন কোনো ট্যাপিং রাখবো না। তার মানে কি মানে সব কুণ্ডলীগুলোই আমাদের সেকেন্ডারি টার্মিনালে ইউজ করা হচ্ছে। তখন কি হবে? 400 অ্যাম্পিয়ারটা 5 অ্যাম্পিয়ারে কনভার্ট হয়ে যাবে। আর যখন যেখানে 200 অ্যাম্পিয়ার যাচ্ছে, তখন কি আমাদের সবগুলো কুণ্ডলী লাগবে নাকি? অর্ধেক কুণ্ডলী লাগবে। সেই অর্ধেক কুণ্ডলীতে আমরা একটা ট্যাপিং করে x2 এবং x3 এর মধ্যে আমরা যদি অ্যামিটার একটা কানেক্ট করি, তখন দেখতে পাবো তখন আমরা 5 অ্যাম্পিয়ার দেখতে পাবো। বুঝা গেল? এটাকে বলা হয় মাল্টি রেশিও সিটি। x1 আর x2 দিলে তার সেখানেও 5 অ্যাম্পিয়ার দেখতে পাবো, যেহেতু এটা যেহেতু অর্ধেকে ট্যাপিং করা হয়েছে, সেহেতু এমন 5 অ্যাম্পিয়ার দেখতে পাবো। আর এখানে দেখেন যে কিছু সিটির টাইপ দেওয়া আছে, কিছু উইন্ডো টাইপ সিটি, একটা হচ্ছে বার টাইপ সিটি। আমাকে আপনারা বলেন যে এই যে বার টাইপ সিটিতে প্রাইমারিটা কোনটা বলেন তো? প্রাইমারি টার্মিনালটা কোনটা? মানে টার্মিনাল বার টাইপ সিটিতে দেখেন যে এই যে দিক থেকে আপনাদের ধরেন ইনকামিং লাইনটা আসতেছে, আর এই দিকে আমরা বের করতেছি। এইটা হচ্ছে আমাদের সেই প্রাইমারিটা। তাহলে এখানে কি প্রাইমারিতে n1 সমান কত এখানে বলেন তো? 200 এখানে। প্রায় সিটিতে কি n এর মান n1 এর মান তো বেশি হয়? সিটি স্টেপ ডাউন না? স্টেপ ডাউন। সিটি স্যার এই স্টেপ আপ বললেন না? না, সিটি কি বললাম? স্টেপ আপ। সিটি স্টেপ আপ, সিটি স্টেপ আপ। তাহলে দেখেন n1 এর মান টাইম বেশি বেশি। হবে। n1 এর মান কম হবে। n1 এর মান বেশি হবে। কম স্টেপ এই দেখেন সিটি কম হবে, কম হবে। এই যে দেখেন সিটি সিটিতে স্টেপ আপ n এর মান বেশি হবে। সেকেন্ডারিটা বেশি হবে। তাহলে দেখেন যে এখানে n1 এর মানটা কত বলেন? n1 এর মানে এখানে 5 কি টার্ম সংখ্যা দেখতে পাচ্ছেন? গান সংখ্যা তো নাই এই জায়গায়। এখানে n1 এর মান কম। আপনি যদি এখানে n1 হচ্ছে 1, n1 হচ্ছে 1, যেহেতু কোনো টার্মই নাই। টার্ম না থাকলে 1। কারণ দেখেন যে এখান থেকে ইনকামিং লাইন আসছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে। আপনি এখানে টার্ম দিছেন, দেন নেই। কিন্তু টার্ম কোথায় আছে? ভিতরে আছে, সেকেন্ডারিতে টার্ম আছে। টার্ম যত বেশি করবেন, আপনি কারেন্টের মানটাকে তত কমায় আনতে পারবেন। বুঝা গেল? সো এই যে দেখেন, জন্য মনে রাখবেন যে সিটির যে n1টা সেটার মান অনেক কম হয় বা 1 হয়, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে এগুলো একটু রিডিং করবেন, এটা বোঝানোর মতো তেমন কিছু না। আপনারা যদি ওই বেসিকটা বুঝতে পারেন যে সিটিটা কিভাবে কারেন্টের মানটাকে কমায় আনতে পারতেছে, বা এই বক্সটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এইটা রিডিং করলে সবকিছু বুঝতে পারবেন। এই জন্য এটা আমি বেশি দেখাইতেছি। আপনাদের জাস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, এটা স্টার মারবেন যে why সিটি সেকেন্ডারি should never be open। সিটির সেকেন্ডারি টার্মিনালটা আমরা কখনো ওপেন অবস্থায় রাখতে পারবো না। তো why সিটি এই যে লেখা আছে দেখেন, সিলেক্ট করছে। why সিটি সেকেন্ডারি should never be open। যেহেতু সিটির সেকেন্ডারিতে আমরা কি কানেক্ট করে রাখি বলুন তো? অ্যামিটার কানেক্ট করতে হয়, কারেন্ট কোন অ্যামিটার। আর আপনারা জানেন অ্যামিটারের ভিতরে রেজিস্ট্যান্স অনেক কম, তাই না? সো অ্যামিটার যদি কানেক্টেড নাও করি, আমরা সিটির সেকেন্ডারিটা অলওয়েজ শর্ট সার্কিট করে রাখতে হবে। যদি শর্ট সার্কিট করে না রাখেন, তাহলে এখানে দেখেন কি প্রবলেম হবে, গ্রিন কালার দিয়ে এখানে বলা হচ্ছে। তখন হচ্ছে আপনার কোর লস হবে। কোর লসের জন্য আপনার হিট উৎপন্ন হবে। হিট উৎপন্ন হওয়ার কারণে সিটির যে কোরটা বা সিটিটাই ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাবে। বুঝা গেল? সো এই যে দেখেন যে এখানে আপনারা একটু রিডিং করে রাখেন।
মানে কি দেখেন যে এই যে টার্ন সংখ্যাগুলা এইগুলার যদি ভিতরে যখন কারেন্ট যায় তখন এর চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় না? এই ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা মানে প্রবাহিত হওয়ার জন্য একটা রাস্তা লাগে, সেই রাস্তাটা যদি না থাকে কোরের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পরিবাহিত হবে এবং কোরটা নষ্ট হয়ে যাবে, গরম হয়ে নষ্ট হয়ে যাবে। এখানে অলওয়েজ এমিটার কানেক্ট করা থাকে, অথবা এমিটার যদি কানেক্ট নাও করে শর্ট করে রাখা। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। অপারেশন পিটি তো পটেনশিয়াল ট্রান্সফরমারটা কেন স্টেপ ডাউন সেটা তো আপনারা দেখতেছেন এখানে, এবং এগুলো কিন্তু ডাইরেক্ট এখানে দেয়া না, যদি আজ লিখতে পারবেন না যে সিটি সেকেন্ডারি কেন স্টেপ আপ কেন স্টেপ ডাউন, বুঝে গেল না? এখানে দেখেন যে সিটিটা কিভাবে কানেক্টেড আছে, এখানে দেখেন তো সিরিজে প্যারালাল এখানে তাই না? দেখেন লাইন আছে, নিউট্রাল আছে, এই যে দেখেন এখানে এটা এই যে এখানে যে আপনার আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কুণ্ডলীগুলো বলেন তো প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। এটা কিটা প্রাইমারি না স্টেপ ডাউন ট্রান্সফরমার না? স্টেপ ডাউনে প্রাইমারিতে কুণ্ডলী বেশি থাকে না, সেকেন্ডারি প্যাচ সংখ্যা বেশি, দেখেন এখানে প্যাচ সংখ্যা বেশি না, তাহলে এটা কি প্রাইমারি না? এটা প্রাইমারি। यस। তারপরে দেখেন যে এই যে এখান থেকে যখন আমরা দুইটা আপনার টার্মিনাল নিয়ে বের করব, এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কম না আবার সো এখানে এখান থেকে ভোল্টেজ চলে যাচ্ছে। সো এই জন্য এটাকে বলা হয় একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো এগুলো আপনাদের ছোট ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে যে সিটিকে কেন স্টেপ ডাউন বলা হয়, সিটিকে কেন স্টেপ আপ বলা হয়, পিটিকে কেন স্টেপ ডাউন বলা হয়, এগুলো আসতে পারে। আর কি সময় আছে আজকে? শেষ সময় আমরা একটু 2 মিনিটে একটা লেকচার একটু পড়ি, তাহলে এক সপ্তাহ পর ক্লাস তো স্যার এখন আসেনি বাইরে। জি স্যার। লাইটনিং অ্যারেস্টরটা দেখেন, লাইটনিং অ্যারেস্টরটা আমি বুঝছি হাই মানে যখন লাইটনিং স্ট্রাইক করে সেটা থেকে আমাদের মেইনলি ট্রান্সফরমারটাকে বাঁচানোর জন্য বা ট্রান্সমিশন লাইনটাকে বাঁচানোর জন্য লাইটনিং অ্যারেস্টরটা ব্যবহার করা হয় এবং এটা প্যারালালি কানেক্টেড থাকে। এখন দেখেন যে লাইটনিং অ্যারেস্টরটা দেখতে কি রকম হয়, দেখছেন এটা ইয়ার মতো একটু শেপের হয় উপরে। সো এইটা দেখেন এখানে আমাদের লাইটনিং অ্যারেস্টরের ভিতরে একটা যে একটা মেটেরিয়ালের এলিমেন্ট থাকে লাইটনিং অ্যারেস্টরের ভিতরে, সেটা বলা হয় এমওভি, মেটাল অক্সাইড ভ্যারিস্টার। এটার কাজ কি? এটা হচ্ছে নরমালি যখন ভোল্টেজ থাকে, নরমাল ভোল্টেজ লাইন ভোল্টেজ যখন থাকে তখন হচ্ছে এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, বুঝতে পারছেন কি বললাম? আর যখন স্ট্রাইক ঘটবে, লাইটনিং স্ট্রাইক ঘটবে, এটা কি হিসেবে কাজ করবে? এটা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে। নরমাল যখন লাইন ভোল্টেজ থাকে এই মেটাল অক্সাইড ভ্যারিস্টারের কারণে আমাদের লাইটিং অ্যারেস্টরটা মেটাল অক্সাইড ভ্যারিস্টারটা বা লাইটিং অ্যারেস্টরটা একটা কিসের কাজ করবে? ইনসুলেটর হিসেবে কাজ করবে। আর যখন হাই ভোল্টেজ স্ট্রাইক করবে বা লাইটনিং স্ট্রাইক করবে তখন হচ্ছে সে কি হিসেবে কাজ করবে? কন্ডাক্টর হিসেবে কাজ করবে। তাহলে দেখেন যে এটা যেহেতু আমাদের লাইনের সাথে মনে করেন কানেক্টেড আছে, যখন আমাদের লাইন ভোল্টেজটা আসলো তখন যেহেতু এটা ইনসুলেটর হিসেবে কাজ করলো তখন এর ভিতরে এটা তো গ্রাউন্ডেড হয়ে গেল, লাইটিং অ্যারেস্টরটা গ্রাউন্ডেড হয়ে গেল না? তখন কি এটার মধ্যে দিয়ে কোনো চার্জ গ্রাউন্ডেড হবে? নরমালি লাইন ভোল্টেজের জন্য হবে না, কিন্তু যেহেতু এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। যখন হাই ভোল্টেজ লাইটিং স্ট্রাইক করলো তখন কি হয়ে গেল? কন্ডাক্টর হয়ে গেল। তখন সে লাইনকে বাইপাস করে সে একটা কন্ডাক্টর হিসেবে কাজ করে গ্রাউন্ডেড করে দেবে, যে চার্জটা স্টোর হয়ে থাকে। এটা হলো মেইনলি আপনাদের লাইটিং অ্যারেস্টরের যে বেসিকটা, সেটা হচ্ছে এটা আপনার এই কয়েকটা পয়েন্ট একটু রিডিং করুন। মেটাল অক্সাইড ভ্যারিস্টার বা এমওভিটা আপনারা একটু লিখে রাখেন খাতার এক পাশে। এই জিনিসটা মনে হয় এই স্লাইডের মধ্যে নাই, কিন্তু এটাই হলো আপনার লাইটিং অ্যারেস্টরের প্রধান একটা এলিমেন্ট একটু বলা যায়।
মেটাল অক্সাইড ভেরিয়েন্ট ভ্যারিস্টার। ভ্যারিস্টার আর আপনি এমওভি লেখেন তাও এতটুকু জানলেও যথেষ্ট। মেটাল অক্সাইড ভ্যারিস্টার রেজিস্টার হ্যাঁ মানে VARRIST এরকম কিছু ইয়াটা হবে। মেটাল অক্সাইড রেজিস্টার লিখে নেন ভ্যারিস্টর TER না TO টিও ভ্যারিস্টর ধর্মই হচ্ছে এই যে মেটাল অক্সাইড ভ্যারিস্টারটা যে পদার্থ বা ম্যাটেরিয়াল নিয়ে গঠিত, ধর্মই হচ্ছে যে নরমাল যখন কম ভোল্টেজ থাকবে তখন সে একটা ইনসুলেটর হিসেবে কাজ করবে বা এর মধ্যে দিয়ে কোনো চার্জ ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। আর যখন হচ্ছে হাই ভোল্টেজ হয় তখন এর ভিতরে একটা রাস্তা তৈরি হয়ে যায় Yes, sir. বা কন্ডাক্টর তৈরি হয়ে যায়, সে হাই ভোল্টেজটাকে গ্রাউন্ডেড করে দেবে। আচ্ছা, এটা করছেন এই কয়েকটা পয়েন্ট করতে করতে আপনাদের ক্লাস আজকে ম্যানেজ করে দিই। আপনার 12A তাই না? ওটাই কাজ ইয়া একটু স্যার অফ করে দাও স্যার হ্যাঁ